স্বাগত একুশে বিজনেসে। আমি সারাত হাবিব সেতু আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এখন রয়েছে কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ইলিয়াস মৃধা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। নতুন অর্থ বছরে আপনার সাথে প্রথম দেখা হলো এবং শুরুতেই জানতে চাই যে বাজেটকে ঘিরে এক ধরনের প্রত্যাশা ছিল, আপনাদের কিছু দাবি দাওয়া ছিল, সেইগুলোর আসলে কতটুকু কি প্রতিফলন দেখলেন সেই আলোচনাটা থাকবে। কিন্তু একদম শুরুতে আপনার কাছে একটু আমাদের জানার আগ্রহ যে মাঝখানে সেভেন সিস্টারে যে আপনাদের ব্যবসা ছিল সেই ব্যবসাটা কিছুটা শ্রিঙ্ক হয়ে আসছিল, কিছুটা কমে আসছিল দুই দেশের রাজনৈতিক অস্থিরতা বলেন বা কূটনৈতিক অস্থিরতার কারণে। এই মুহূর্তে আসলে সেখানকার অবস্থান কেমন দেখছেন? আমরা কি সেভেন সিস্টারে আবারও আমাদের পণ্য রপ্তানি ঠিকঠাকভাবে করতে পারছি? না, সেভেন সিস্টারে এখনো বর্ডারগুলো ওপেন হয়নি। আমরা গভর্নমেন্ট লেভেলে যোগাযোগ করছি, এখনো বর্ডারগুলো বন্ধ আছে। বাট আমি আশাবাদী, কারণ মাত্র গত সপ্তাহ থেকে তো ট্যুরিস্ট ভিসা চালু করেছে, ফলে বর্ডার দিয়ে তো প্যাসেঞ্জার আসা যাওয়া করছে। বাট এখনো আমাদের প্রোডাক্টে আমরা সেভেন সিস্টারে যে বর্ডারগুলো ক্লোজ করা ছিল ওটার মাধ্যমে রপ্তানি করতে এখনো পারছি না। আশা করি যে ইন্ডিয়ান সরকার অতি দ্রুত সময়ের মধ্যে বর্ডারগুলো, তবে আমাদের কমার্স মিনিস্ট্রি ইন্ডিয়ান কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলে অতি দ্রুত সময়ের মধ্যে বর্ডারগুলো খোলার ব্যাপারে কাজ করবে। জি, যারা এই এই বাজারটিতে আমাদের গত কয়েক বছরে, অন্ততপক্ষে এক দশকে আপনারাই এটার পায়োনিয়র, এবং এইখানে আসলে আর্থিক ক্ষতির পরিমাণটা কেমন কি আমাদেরকে একটু বোঝাতে পারেন কিনা? যারা সাধারণ দর্শক তারা বুঝতে চান যে আসলে সেভেন সিস্টার আমাদের ব্যবসাটা কেমন। আমাদের সেভেন সিস্টারে অ্যাভারেজে আমাদের মান্থলি প্রায় $3 মিলিয়ন এক্সপোর্ট ছিল। $3 মিলিয়ন, এটা তো বিগত মোর দেন ইয়ার, প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ আছে। এবং এতে করে আমরা প্রোডাক্টের, যদিও ওয়েস্ট বেঙ্গল দিয়ে খোলা, বাট ওইটা দিয়ে ফিজিবল হয় না। সেভেন সিস্টারে ওদের প্রোডাক্ট আসতে লাগে বাই ট্রাকে 8-9 দিন লাগে, অনেক হিলি, ওটা ফিজিবল না, আমরা এক্সপোর্ট করতে পারছি না। এক্ষেত্রে আমরা এক্সপোর্টার হিসাবে যেরকম আমরা আমাদের বঞ্চিত, এবং ইন্ডিয়ান যারা কনজিউমার ছিল আমাদের, যারা আমাদের প্রোডাক্টের রেগুলার ভোক্তা ছিলেন, তারাও কিন্তু আমাদের প্রোডাক্টের টেস্ট বলেন, প্রোডাক্ট থেকে তারা বঞ্চিত। তো আমি মনে করি আমাদের সরকার, বর্তমান সরকার, তারা যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলে, এটা দুই দেশের জন্য ইকোনমিক টাইটা বাড়বে এবং উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য কান্ট্রিজ। তো তারা যদি এটা ওপেন আপ করে, তাহলে কিন্তু আমরা আবার এক্সপোর্টটা পুনরায় শুরু করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। এবার একটু মধ্যপ্রাচ্যের বাজারের সম্পর্কে যদি বলতে, যে মধ্যপ্রাচ্যের বাজারের আপনাদের অবস্থান এখন কি, যেহেতু যুদ্ধ অবস্থা এক ধরনের ছিল, এখন মধ্যপ্রাচ্যের বাজারটা? মধ্যপ্রাচ্যের বাজারও ধরেন লাস্ট ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের বাজারে আমরা হোঁচট খেয়েছি। ইরান, ইউএস, ইসরায়েল যুদ্ধের কারণে আপনি জানেন যে আমরা দুবাই পোর্টগুলা বন্ধ, কাতারের পোর্টগুলা বন্ধ, সৌদি আরবের 2টা পোর্ট খোলা আছে, জেদ্দা এবং দাম্মাম, বাট বাকি পোর্ট বন্ধ। তার ফলে আমরা আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আমরা মিডল ইস্টে এক্সপোর্ট করতে পারছি না। এর পাশাপাশি আবার যেরকম ওমানের একটা পোর্ট খোলা থাকলেও ওভারঅল ফ্রেড, যেটা আগে মিডল ইস্টে ফ্রেড ছিল $1,800 থেকে $1,500, সেই ফ্রেড কিন্তু এখন বেড়ে $4,500। ফলে আপনি ধরেন এক কন্টেনার মুড়ির দামই কিন্তু $2-3 হাজার, অথবা এক কন্টেনার জুসের দাম $10,000। সেখানে যদি $3,000-4,000 যদি ফ্রেড বেড়ে যায়, সেটা এক্সপোর্ট কিন্তু আর ফিজিবল হচ্ছে না। ফলে আমরা মিডল ইস্টের মার্কেটেও কিন্তু আমাদের এক্সপোর্টটা হুমকির মুখে আছে এখনো। আমরা অত্যন্ত আশাবাদী যে যুদ্ধ থামলে, সমস্ত কিছু নর্মাল হলে আমরা শুরু করতে পারবো। এখনো সবকিছু স্বাভাবিক হয়নি, ফ্রেট এখনো কমেনি, আগের লেভেলে ফ্রেটটা এখনো বিদ্যমান আছে। জি, রপ্তানির পরিস্থিতিটা এবার জানলাম। এবার একটু সরকার এক ধরনের বাণিজ্যকে একটু সম্প্রসারণ করতে কেন্দ্রীয় ব্যাংক একটা 60,000 কোটি টাকার স্টিমুলেটেড প্যাকেজ দিয়েছে, এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্যের উপর একটা 3,000 কোটি টাকার স্কিম চালু হওয়ার কথা রয়েছে। এই দুইটা স্কিমের কতটুকু সুবিধা ব্যবসায়ী হিসেবে আপনারা পাচ্ছেন, বা কেন পাচ্ছেন না যদি না পেয়ে থাকেন? প্রথমত হলো, সরকার বলেছে বন্ধ ইন্ডাস্ট্রি চালু করার জন্য দিবে, তো ওই দিক থেকে আমি এটা, আমাদের জন্য সেটা ডাইরেক্টলি কোনো বেনিফিট নেই, আমাদের কোনো ইন্ডাস্ট্রি বন্ধ নেই, আমরা চলমান আছি। তবু বাংলাদেশের ইকোনমির জন্য আমি আশাবাদী যে যদি
বন্ধ ইন্ডাস্ট্রিগুলোকে যদি টাকাগুলোকে নিয়ে যথোপযুক্ত ব্যবহার করে যদি ইন্ডাস্ট্রিগুলো চালু করে, তাহলে কিন্তু কান্ট্রি বেনিফিটেড হবে। আর যদি টাকাগুলো আবারও মিসইউজ করে, ইন্ডাস্ট্রিগুলো যদি সাস্টেনেবল হতে চালু না করা হয়, তাহলে কিন্তু এই টাকাটা থেকে একটা বড় অংশ আবারও ব্যাড লোন হয়ে যাবে। এটা আমি এজ এ কর্পোরেট পার্সন হিসেবে ইটস মাই বিগ কনসার্ন আর কি। টাকাটার যথোপযুক্ত প্রতিষ্ঠানকে দেওয়া এবং যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানকে যদি কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা যায়, প্রতিষ্ঠান যদি রান করা যায়, তাহলে অনেক এমপ্লয়মেন্ট হবে, রেভিনিউ বাড়বে, দেশের ইকোনমি সচল হবে। আমি কয়েকটা আশাবাদী। বা যদি সঠিকভাবে তার ব্যবহার না হয়, সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়া না হয়, তাহলে কিন্তু এখান থেকে আবারও ব্যাড লোনের পরিমাণ বেড়ে যেতে পারে। একটা ঝুঁকি কিন্তু এখানে রয়েছে। জি, উত্তরবঙ্গে আপনাদের সম্প্রসারণের জন্য এবং আপনাদের ব্যবসার জন্য বেশ বড় একটা হাব, আপনারা সেখান থেকে অনেক কিছু সংগ্রহ করেন। সম্প্রতি একটা বন্যা পরিস্থিতি দিয়ে যাচ্ছে, একটা বন্যা পরিস্থিতির শঙ্কাও রয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আপনাদের অ্যাসেসমেন্ট কি এই বছর উত্তরবঙ্গ থেকে আপনাদের যে ধরনের কৃষি প্রক্রিয়াজাত করলেন? এর কারণে ধরেন আমাদের অনেক কৃষি পণ্য নষ্ট হয়েছে, বাজারে প্রোডাক্টের অনেক দাম বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, এটার জন্য কিছুটা ক্ষতি হচ্ছে। তারপরও প্রাকৃতিক দুর্যোগ, এটাকে মোকাবেলা করে আমাদের আগাতে হবে এবং কৃষকদের ক্ষতি কিছুটা হলো পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার থেকে যেটা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য 3,000 কোটি টাকার একটা ফান্ড সরকার ঘোষণা করার কথা, এখনো ঘোষণা আসেনি বা বিস্তারিত আমরা এখনো জানি না। ওটাকে দিয়ে যদি কৃষকের জন্য যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি কৃষককে ফ্যাসিলিটেট করা যায় এবং আমরা ওটা দিয়ে যদি আরো বেশি প্রসেসিং ইন্ডাস্ট্রি বা আমাদের যদি আমরা স্টোরেজ ক্যাপাবিলিটি বাড়াতে পারি, যেন হারভেস্টিং টাইমে প্রোডাক্টের প্রাইস পড়ে যায়, ওটাকে যদি রাইট টাইমে হারভেস্ট করা যায়, স্টোরেজ করা যায় এবং পরবর্তীতে যদি এটাকে বিক্রি করা যায়, তাহলে কিন্তু এতে করে কৃষক বেনিফিটেড হবে। জি, আমি একটা স্টোরেজের ব্যাপারটা যখন সামনে আসলে এই প্রশ্নটা সামনে রাখতে হয়। সংসদে এটা নিয়ে খুব আলোচনা চলছে, নতুন করে আলুর সংরক্ষণের ব্যাপারে সরকারের কিছু উদ্যোগ রয়েছে। আমি একটু জানতে চাই যে এই স্টোরেজের সমস্যাটা আমরা যদি ভুল না করি তাহলে 2 দশক ধরে আপনারা বলে আসছেন এবং কৃষকরাও বলে আসছে এবং এটা আমাদের অর্থনীতিবিদরাও বলে আসছে, কিন্তু এই যে স্টোরেজের ব্যবসাটা, এটা সরকার কিছু কোল্ড স্টোরেজ করে দেয়, কিন্তু সেটা ঠিকমতো মেনটেন করা হয় না। করলেও এই ব্যবসাটা বেসরকারীকরণ করা যায় কিনা বা করলে এটা আপনারা নিতে পারেন কিনা? জি, আমাদের কোল্ড স্টোরেজটা তৈরি করা হয়েছিল ট্রেডিশনালি আলু সংরক্ষণের জন্য, বাট আমরা এখন কিন্তু আমরা যখন ক্রপ ডাইভার্সিফিকেশনে যাচ্ছি, হারভেস্টিং টাইমে আমাদের অনেক রকমের প্রোডাক্টই কিন্তু কোল্ড স্টোরেজে রাখার প্রয়োজন হয়। তার জন্য আমরা যদি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করি, যেখানে আপনি ধরেন আপনি খালি আলু নয়, আলুর জায়গায় আলু, টমেটোর জায়গায় টমেটো, আপনি ধরেন সবজি বলেন, বিভিন্ন ফ্রুটস বলেন, ওটাকে যদি স্টোরেজ করে যদি 1 মাস 2 মাস 3 মাস পরে যদি আবার বাজারে নিয়ে আসতে পারেন, এতে করে কিন্তু প্রোডাক্টের ওভারঅল শেলফ লাইফটা বেড়ে যায় এবং এটা লম্বাটা সময় ধরে বাজারে প্রোডাক্টটা বিক্রি করা যায়, অ্যাভেলেবেল করা যায়। তাহলে কিন্তু আমরা ইম্পোর্ট ডিপেন্ডস ফ্রুটস থেকে কমিয়ে দেশীয় ফ্রুটসের উপরে ডিপেন্ডেন্সি আরো বাড়াতে পারবো। পাশাপাশি আমরা আমাদের অফ সিজনের যে প্রোডাক্টগুলা, তখন কিন্তু আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি। আমরা ধরুন প্রচুর টমেটো কিন্তু আমরা ইন্ডিয়া, আমাদের টমেটোকে যদি স্টোরেজ করি এবং এটা যদি আবার ওখান থেকে বের করে বাজারে দিই, তাহলে আমরা কিন্তু ইম্পোর্টকে অনেকাংশে এটাকে রিপ্লেস করে ফেলতে পারবো। শুধু টমেটো নয়, এরকম অনেক শাক সবজি আছে, মটরশুঁটি আছে, ক্যাবেজ আছে, ধরেন আরো সিমের বিচি আছে, কাঁঠালের বিচি আছে, কাঁঠাল আছে, এরকম অনেক প্রোডাক্টকে কিন্তু আমরা স্টোরেজ করে যদি রাখি, পরবর্তীতে এটা দেশীয় মার্কেট এবং এটা এক্সপোর্ট করার যথেষ্ট সুযোগ আছে। তো আমাদের চাহিদা হলো যে এই স্টোরেজটা বাংলাদেশে যেখানে কৃষক প্রোডাক্ট উৎপন্ন করে, প্রত্যেকটা এলাকায় যদি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেরকম যশোরে হোক, নর্থ বেঙ্গল হোক, বগুড়ায়, দিনাজপুর, তারপরে নরসিংদী, শিবপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায় যে এলাকায় যে প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে, সাথে সাথে যখন আমরা যদি স্টোরেজ করি, যখন অফ সিজন তখন যদি আবার স্টোরেজ থেকে বের করে বিক্রি করি, এতে করে কিন্তু সারা বছরই প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে, কৃষকও ভালো মূল্য পাবে, স্টোরেজের রেন্টও ঠিকমতো পরিশোধ করা যাবে। এর পাশাপাশি আমরা ইম্পোর্ট থেকেও কিন্তু আমরা ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সি অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো। যে এই বিষয়টা তো আমরা শুনে আসছি, কিন্তু আমি বলছি যে এইটার উদ্যোগটা কেন হচ্ছে না, মানে সার্বিকভাবে এইটার ব্যাপারে একটা গণ উদ্যোগ কেন আমরা দেখতে পারছি না? এইটার উদ্যোগটা আসলে একজন উদ্যোক্তা যদি উদ্যোগ নেয়, এটা তার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ সে তো সবগুলো প্রোডাক্ট নিয়ে ডিল করে না। বাট এটা যদি আমাদের সরকার বিভিন্ন যেরকম অনেকগুলো ইকোনমিক জোনের উদ্যোগ নিয়েছিল, কৃষি প্রক্রিয়াজাতকরণের জন্য যদি ডেডিকেটেড 5টা বা 7টা ইকোনমিক জোন তৈরি করে, যেই এলাকায় কৃষি পণ্যটা বেশি উৎপাদিত হয়, আর ওখানে যদি একটা কোল্ড স্টোরেজ তৈরি হয় যেটার বেনিফিট
শত শত কৃষকরা নিতে পারবে, অথবা ওটার বেনিফিট অনেকগুলা ম্যানুফ্যাকচারার নিতে পারবে, তাহলে কিন্তু তাকে, সে শুধু ইনভেস্টমেন্টটা মেইন স্ট্রিম মেশিনে করবে, আর কমন ফ্যাসিলিটির জন্য তাকে ইনভেস্ট করা লাগবে না। তাতে করে কিন্তু একজন এসএমই উদ্যোক্তাও স্বল্প খরচে কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। এখন একজন এসএমই উদ্যোক্তাকে যদি কোল্ড স্টোরেজ থেকে ধরে সমস্ত ফ্যাসিলিটি তৈরি করতে হয়, তাহলে তারটা কিন্তু আর এসএমইর পর্যায়ে থাকে না, তার ইনভেস্টমেন্টটা অনেকাংশে বেড়ে যায়, সেইটা সে অর্থের সংস্থান করতে পারে না এবং তার জন্য সে সফল হয় না। আমি মনে করি আমাদের এসএমই কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এরকম কমন ল্যাবরেটরি ফ্যাসিলিটি, কমন স্টোরেজ ফ্যাসিলিটি, কমন লজিস্টিক হাব, এগুলোকে যদি আমরা সরকারিভাবে তৈরি করে দেই, যার বেনিফিটটা অনেক উদ্যোক্তা পাবে, যার বেনিফিটটা অনেক কৃষক পাবে, তাহলেই এই প্রজেক্টটা কিন্তু সেলফ সাস্টেনেবল হবে। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস মৃধা। আমরা আপনার কাছে আরও প্রশ্ন নিয়ে আসবো। এবার শুধু বাজেট নিয়ে আমাদের সাথে একটু কথা বলবো, ব্যবসা নিয়ে, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতিটার পরে আমরা আপনার সাথে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত 21 বিজনেসে, সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, বিরতির আগে দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ফিরছি আলোচনায়। ইলিয়াস মৃধা নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। বিরতিতে যাবার আগে আমরা আসলে আপনাদের রপ্তানি বাজারের অবস্থা নিয়ে একটু আলোচনা করছিলাম। এবার একটু জানতে চাই যে নতুন অর্থ বছরে যে বাজেটটি আপনি দেখলেন এবং সেই অর্থ বছরের প্রায় 10-12 দিন পার হয়ে গেছে, কি প্রত্যাশা ছিল, কি পেলেন? আসলে এবারকার বাজেট আমি বলবো সরকার অনেক কিছু করে ট্রাই করেছে, যদিও যদি সঠিক বাস্তবায়ন হয়। শুধু আমি এটুকু বলবো, বাজেটের ক্ষেত্রে আমাদের যে বিজনেস পার্সন, আমাদের চাহিদা ছিল কস্ট অফ ফান্ড, এবং কস্ট অফ ডুইং বিজনেস দুই জায়গায় যেন এটা কমানো হয়। যদিও নতুনভাবে কোনো কর তেমন একটা বাড়ায়নি, বা ব্যক্তি পর্যায়ে যারা যদিও 4 লক্ষ টাকা পর্যন্ত উন্নতি করেছে, সেটা যারা নতুন করদাতা তাদের জন্য এটা বেনিফিটেড। বাট যারা আগে থেকে কর দেয়, করের ঊর্ধ্বসীমাটা আমি মনে করি যেটা 30% আছে, এটাকে 25% নিয়ে আমি আনা উচিত ছিল ব্যক্তি বিশেষে। তাহলে আমি মনে করি গভর্নমেন্টের ক্ষেত্রে আরো বেশি মানুষ উৎসাহিত হতো ট্যাক্স দেওয়ার জন্য, এবং ট্যাক্সের গভর্নমেন্টের রেভিনিউ কমতো না। আরেকটা জিনিস হলো যেটা আমি বলবো, বাজেটের ক্ষেত্রে এবার যেটা বাজেট 8 লক্ষ সামথিং কোটি টাকার যে বাজেট, এটার জন্য গভর্নমেন্ট যে রেভিনিউ ফোরকাস্ট করেছে, এটা যদি আনতে চায় তাহলে ব্যবসাগুলোকে আরো সচল করতে হবে। ব্যবসাকে যদি সচল করে তাহলে গভর্নমেন্টের এই রেভিনিউটা বাড়বে। আর ব্যবসা সচল করার জন্য আগেই বলবো, আমি যদি ওয়ার্ল্ডে কম্পিটিটিভ না হই, আমি কিন্তু টিকে থাকতে পারবো না। আর এই কম্পিটিটিভনেসের জন্য কস্ট অফ বিজনেস অথবা কস্ট অফ ফান্ডিং দুটোই কমাতে হবে। আপনি দেখেন যে আমাদের আমরা বিগত কয়েক মাস কিন্তু ধরেন ফুয়েল ক্রাইসিসের কারণে আমাদের প্রোডাকশন ব্যাহত হয়েছে, ডিস্ট্রিবিউশন ব্যাহত হয়েছে। ইদানিংকালে আবার গত 2-3 দিন যাবত আবারও বলছে তারা ফুয়েলে কিন্তু তারা রেশনিং করে দিবে। ফুয়েল যদি রেশনিং করে দেওয়া হয়, এটা তো আসলে কোনো লাক্সারি গুডস না, এটা আমার এসেনশিয়াল বলেই আমি ফুয়েল কিনি। এটা যদি আমাকে রেশনিং করে দেয় এজ ইন্ডাস্ট্রি, আমি যদি ডিস্ট্রিবিউট করতে না পারি প্রোডাক্ট, অথবা আমি যদি জেনারেটর চালাতে না পারি 24 ঘন্টা, তাহলে তো ধরেন আমার জন্য এটা বিজনেসটা ভায়াবল হবে না, আমি ফিজিবল করতে পারবো না। এর পাশাপাশি ধরেন আমাকে যে এমনিতেই অনেক বেশি ফ্রেড দিয়ে র মেটেরিয়াল ইম্পোর্ট করা লাগতেছে, অনেক বেশি ফ্রেড দিয়ে এক্সপোর্ট করা লাগতেছে, আমার কস্ট এমনি বেড়ে গেছে। আমি কিন্তু ভোক্তা পর্যায়ে কোনো জিনিসের দাম বাড়াইনি, বাড়াতে পারছি না। এক্ষেত্রে আমি বলবো আবারও সরকারকে যে আমাদের ফুয়েল অ্যাভেলেবেল করার জন্য নাম্বার 1 গ্যাস, যেটা এখনো আমাদের কানেকশন অথবা আমরা অনেক সময় আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, বাট আমি এখনো অপারেশনে যেতে পারিনি, এগুলার জন্য সাময়িকভাবে গ্যাসের এটা হোল্ড করা আছে। এগুলোর ক্ষেত্রে যদি সরকার মনোযোগী দ্রুত সময়ের মধ্যে যদি এই গ্যাসগুলো অ্যাভেলেবেল করে দেয়, আমরা কিন্তু তাহলে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যদি রান করাতে পারি, তাহলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, বাজেট বাস্তবায়ন করতে পারবো। ওভারঅল কমিট হচ্ছে বাজেট নিয়ে তেমন কোনো নেগেটিভ কিছু নেই, বাট বাজেটটা আমরা চাই যে বাস্তবায়ন হোক এবং দেশ সামনের দিকে এগিয়ে যায়।
আপনি যে কথাটি বলছিলেন তার একটা প্রমাণ হয়তো বা আমরা এবার বিনিয়োগের যে রিপোর্ট আসলো সেই রিপোর্টে দেখেছি যে ঘানার থেকেও কম বিনিয়োগ বাংলাদেশে গত এক বছর এসেছে। এই সংকটগুলোর কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এই যে অতিরিক্ত বিদেশি বিনিয়োগের প্রত্যাশা আমরা করি, কিন্তু এই যে আমাদের গৃহস্থলী মানে ঘরে যেই হোমগ্রোন যেই আমরা ইউনিকর্ন তৈরি করলাম, এতগুলো প্রতিষ্ঠান যে তৈরি হলো, তাদের টিকিয়ে রাখতে এই যে তারা যে সংকটগুলোর কথা বলছে, সরকারের কাছে আপনারা এগুলো কি নিয়মিত জানাচ্ছেন না? তারপরেও কেন এই রেশনিং এর কথাগুলো আসছে বা এই সংযোগের কথাগুলো বারবার সামনে আসছে? নিয়মিত জানাচ্ছি। আসলে গভর্নমেন্টের তো ধরেন তিনটা গভর্নমেন্টের স্টেবিলিটি চলবে। একটা হলো আগের গভর্নমেন্টের চলে যাওয়া অন্তর্বর্তী সরকার, তাদের তো কোনো লং টার্ম কমিটমেন্ট নাই বিজনেসের প্রতি, অথবা তারা তো জানে যে আমরা সাময়িক, তারা ওইদিকে লং টার্ম কমিটমেন্টের প্রজেক্টগুলো তো তারা যায়নি। বর্তমান সরকারও তো তারা মাত্র আসলো বসলো, ফলে এই যে তিনটা ট্রানজিশনের কারণে বাট আমার ইকোনমি তো পিছনে পড়ে গেল, আমরা তো আটকে যাচ্ছি। আমাকে তো মার্কেট আমার একবার যদি হাতছাড়া হয় সেটাকে রিগেইন করা কত পেইনফুল, সেটা যারা বিজনেস চালায় তারাই একমাত্র বুঝতে পারে। তো আমি মনে করি আমাদের এই ফুয়েল ক্রাইসিস, আমাদের গ্যাসের কানেকশন, আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এটার ক্ষেত্রে সরকার দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ যদি নেয় এবং রেট যেটা বাড়িয়েছে তারপরেও যদি আমাকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস বিদ্যুৎ দেওয়া হয়, আমরা কিন্তু এমপ্লয়মেন্ট, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আপনার চেষ্টা করে যাব। আর আমাকে গ্লোবাল মার্কেটে কম্পিটিশন করতে গেলে আমার রেট অফ ইন্টারেস্ট কোনোভাবেই কিন্তু সেটা ইন্ডিয়া থেকে বেশি হতে পারবে না, আমাকে থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না থেকে বেশি হতে পারবে না, কারণ আমরা তাদের প্রোডাক্টের সাথেই কিন্তু বিভিন্ন মার্কেটে কম্পিটিশন করি। ফলে তারা যে লেভেলের কস্ট অফ ইউটিলিটি দেয় আমাকে যদি রাখে, তাহলেই আমি কম্পিটিশন করে টিকে থাকবো এবং বাংলাদেশের জন্য আমি এমপ্লয়মেন্ট প্লাস ফরেন কারেন্সি আনতে পারবো। যে একদম শেষ শেষ প্রশ্ন রয়েছে, আমি ছোট্ট করে উত্তর চাবো। যদি আমরা সমস্ত সুবিধাগুলো ফ্যাক্টরিগুলোকে দিতে পারি, যদি প্রাণকেই দিতে পারি, প্রাণ যে গত 2 বছর যেই ধরনের তাদের ব্যবসা কমে এসেছে বা তাদের শ্রিঙ্ক করতে হয়েছে, তাদের আবারও পুনরায় আবার মার্কেট ফিরে পেতে বা অবস্থানে যেতে কতদিন সময় লাগতে পারে বলে মনে করেন? আমরা আসলে এজ এ প্রাণ গ্রুপ আমরা শিং করিনি, আপনার দোয়ায় আমরা গ্রো করেছি, বাট আমরা গ্রোথের প্রত্যাশিত লেভেলে গ্রো করতে পারিনি। আমাদের প্রত্যাশা অনেক হাই। আমরা অলরেডি 1,88,000 লোকের পরিবার। আমরা আমাদের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এটা আমরা কত দ্রুত সময়ের মধ্যে আমরা 5 লক্ষ তারপরে 10 লক্ষের দিকে যাব এই লক্ষ্য নিয়ে কাজ করছি। যদি গ্যাস বিদ্যুৎ এগুলো অ্যাভেলেবেল করা হয়, প্রতি বছরই আমরা নতুনভাবে 25 থেকে 30,000 লোকের জব ক্রিয়েট করতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস মৃধা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং টিভির দর্শক শ্রোতাদেরকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের রপ্তানি ও বাজার পরিস্থিতির নানা দিক নিয়ে করণীয় নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সাথে। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।